আগামী 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে অনেকে আশা করছে হয়তো শিক্ষকদের জন্য শুভ কিছু ভালো কিছু ঘোষণা হতে যাচ্ছে এবং শিক্ষকরা হয়তো কিছু পেতে যাচ্ছেন। কিন্তু দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে শিক্ষকদের এই আশার স্থলে নিরাশার অন্ধকার এবং হতাশার কালো মেঘ আমি লক্ষ্য করছি। দীর্ঘদিনের শিক্ষক আন্দোলন চলার পরেও শিক্ষকরা কিন্তু এই আন্দোলনের কোনো ফল ও ফসল ঘরে তুলতে পারেনি। এর পেছনে কাজ করছে শিক্ষকদের মধ্যে থাকা কিছু দালাল প্রকৃতির শিক্ষক নেতা এবং চামচা প্রকৃতির অনেক শিক্ষক। শিক্ষকদের অধিকার এবং শিক্ষকদের সম্মান ও মর্যাদা হরণ করার জন্য শিক্ষক সমাজের মধ্যে থেকেই অসংখ্য শিক্ষক আজ দালালিতে নিযুক্ত হওয়ার কারণে শিক্ষকদের কোনো অধিকার আদায় হচ্ছে না। শিক্ষকদের মর্যাদা দিন দিন ভুলুণ্ঠিত হওয়া এবং শিক্ষকদের সমস্ত আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পেছনে রয়েছে এই দালাল গোষ্ঠীর সক্রিয়তা। আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ বা সরকারিকরণ নিয়ে অনেকে আশাবাদী ছিলেন, কিন্তু সেই আশায় গুড়ে বালি দিয়ে কিছু সংখ্যক শিক্ষকদের মধ্যে থেকে এজেন্ট এবং শিক্ষকদের বিরুদ্ধে এবং নিজের ব্যক্তি স্বার্থের জন্য শিক্ষকদের প্রতিপক্ষ হিসেবে এই আন্দোলন এবং এই জাতীয়করণের সফলতাকে ব্যর্থ করে দেয় অনেক এজেন্ট এবং এই শ্রেণীর শিক্ষকেরা। এবং 5ই অক্টোবর যে বিশ্ব শিক্ষক দিবস, সেখানেও আমি মনে করি হয়তোবা শিক্ষকদের জন্য আশার চাইতে হতাশা এবং তাদের সমস্ত আশা ভঙ্গ হয়ে তারা রীতিমতো হতাশার অন্ধকারে পুনরায় নিমজ্জিত হবে। এ প্রসঙ্গে আমি শিক্ষকদের দীর্ঘ আন্দোলনের কয়েকটি বিষয় উল্লেখ করে এই আমার ভবিষ্যৎবাণী সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গিটাকে কিছুটা তুলে ধরব। তার আগে বলে রাখি যে যে শিক্ষকরা পুনরায় যদি প্রেস ক্লাবে ঢাকায় অথবা কোনো অধিকার আদায়ের আন্দোলনে বা জাতীয়করণ আন্দোলনে তারা অংশগ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে এই দালাল সিন্ডিকেটরা অবশ্যই একইভাবে মীর জাফর স্টাইলে তাদের আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য সব সময় সক্রিয় হয়ে রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন শিক্ষকদের মধ্যে থেকে একটি শ্রেণী এই পেশাকে বেছে নিল? শিক্ষকতার মতো মহান এবং দায়িত্বপূর্ণ এবং সৎ কর্তব্যনিষ্ঠ এবং একটি স্বচ্ছ ও সুন্দর মানসিকতার পরিবর্তে শিক্ষকদের মধ্যে কেনই বা এই ধরনের মনোভাব এবং এই ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি? এখানে উল্লেখ্য যে অসংখ্য জাল সনদধারী, হয়তো অনেকে মনে করছেন 500-700 জাল সনদপত্রধারী শনাক্ত হয়েছে, মনে হয় শেষ। কিন্তু না, জাল সনদধারী, জাল নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা আজকে ঘন কালো অন্ধকারে গ্রাস হয়ে গেছে। শুধুমাত্র এনটিআরসিএ থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছাড়া আগেকার ম্যানুয়াল পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে অসংখ্য জাল সার্টিফিকেট, অসংখ্য
ভুয়া মিথ্যা তথ্য প্রদান করে শিক্ষক হওয়া এবং বিভিন্ন ধরনের জালিয়াতি ও বিভিন্ন ধরনের অনিয়ম আছে, যেই বিষয়গুলো জাতীয়করণ করতে গেলে ধরা পড়ে যাবে এবং কম্বল লোম বাঁচতে কম্বল উজাড় বা ঠক বাঁচতে গ্রাম উজাড়ের মতো এই 5 লাখ শিক্ষকের মধ্যে কয় লাখ শিক্ষক টিকে থাকবে সেটাও একটি প্রশ্নের কথা, যার কারণে অধিকাংশ জাল সনদধারী জাল সার্টিফিকেটধারী শিক্ষকেরা শিক্ষক সমাজের পক্ষে অবস্থান গ্রহণ না করে তারা একই সাথে কিছু অবৈধ অর্থের লোভে এবং নিজেদের এই জাল সনদপত্র, অবৈধ নিয়োগ প্রক্রিয়া, মিথ্যা তথ্য প্রদান ও অনিয়ম এবং বিভিন্ন প্রকার কারচুপিকে ধামাচাপা দেওয়ার জন্য শিক্ষকদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তারা আলাদা একটি গোষ্ঠীতে পরিণত হয়েছে। আমাদের কাছে খবর এসেছে বিশাল অঙ্কের টাকা, সেটা কিন্তু লক্ষের ঘরে নয়, কোটি কোটি টাকা সেখানে কোথায় সরকারের পক্ষ থেকে শিক্ষকদের দেওয়া হবে না তা নয়, জাল সনদধারী বা জাল সার্টিফিকেটধারীরা উল্টে এই টাকা কিছু কর্তা ব্যক্তিদের কাছে পৌঁছে দিচ্ছে এই দালাল সিন্ডিকেটদের মাধ্যমে, যারা শিক্ষক নেতা, কতিপয় শিক্ষক নেতা নামধারী এবং কতিপয় দালাল শিক্ষক, যাদের সংখ্যা কতিপয় বললেও কম নয় বরং অনেক অনেক বেশি। এই দালাল শিক্ষকেরা সেই কোটি কোটি টাকা যখন কর্তা ব্যক্তিদের কাছে পৌঁছে দিচ্ছে তখন বকশিস হিসেবে বেশ মোটা অঙ্কের টাকাই তারা পাচ্ছে। তাছাড়াও নিজেদের জাল সনদ, অনিয়ম, দুর্নীতি, কারচুপি, মিথ্যা তথ্য, অবৈধ তথ্য দামাচাপা দেওয়ার সাথে সাথে ওই সমস্ত একই গ্রুপের বার্ডস ইন দ্য সেম ফেদার, একই গ্রুপের জালিয়াত শিক্ষকগুলোকেও বাঁচিয়ে দেওয়া এবং তাদেরকে দলভুক্ত করে শক্তিশালী হয়ে উঠছে। এই কারণে সঠিক এবং ন্যায্য মর্যাদা সম্পন্ন সঠিক শিক্ষায় শিক্ষিত, জ্ঞান, বিবেক, মর্যাদাবোধ, আত্মসম্মান, সততা, কর্তব্যনিষ্ঠতা এবং একনিষ্ঠতা এবং চারিদিকে সার্বিক স্বচ্ছতা থাকা সত্ত্বেও এই শিক্ষকেরা বারবার আন্দোলনে ব্যর্থ হচ্ছেন। কেনই বা হঠাৎ 35 ঊর্ধ্ব বা এনটিআরসি এর 1 থেকে 12 বা এইদিকে 1 থেকে 18 নিবন্ধন পরীক্ষায় পাশ করার পরেও তাদেরকে চাকুরির জন্য আবার লড়াই করতে হচ্ছে? আর কেনই বা শিক্ষকদেরকে উৎসব ভাতার মতো একটি ফান্ডামেন্টাল রাইট বা রাষ্ট্রের মৌলিক অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে? আর কেনই বা শিক্ষককে নির্বাসনে পাঠিয়ে দূর দূরান্তে বদলি করে দূর দূরান্তে চাকরি দিয়ে তাদের বদলি দেওয়ার ক্ষেত্রে এত গড়িমসি ছল চাতুরি করা হচ্ছে? সেইখানে কিন্তু অনেক বিষয়ের সুষ্ঠু উত্তর পাওয়া যায়। অসংখ্য শিক্ষক যারা এইভাবে জাল সনদপত্র, মিথ্যা তথ্য, অনিয়ম, কারচুপি এবং বিভিন্ন ধরনের ভুয়া কাগজপত্রের মাধ্যমে বছরের পর বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে দেশ ও জাতিকে কলঙ্কিত করা সহ শিক্ষা ব্যবস্থাকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছেন, তারা কিন্তু ধরা পড়ার ভয়ে বিভিন্নভাবে এই বদলি প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করছে। যদি এনটিআরসি এর ওই ফ্রেশ ক্যান্ডিডেটগুলো বদলি হয়ে চলে আসে, তারা তো ধরে ফেলবে, কেননা এক একটা শিক্ষা প্রতিষ্ঠান এক একটা সিন্ডিকেটে পরিণত, যারা সত্যি
সত্যিকার অর্থে সঠিক স্বচ্ছ এবং আসল সার্টিফিকেট দিয়ে মেধাভিত্তিক চাকরি করছেন তারা অবশ্যই জানেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি সিন্ডিকেট কাজ করছে, যেই সিন্ডিকেট তাদের অসংখ্য জাল সনদধারী শিক্ষককে সব সময় গোপন করে রেখে তাদের নিজেদের জালিয়াতি, মিথ্যা কারচুপি এবং ভুয়া শিক্ষক হিসেবে পরিচয়টা প্রকাশ হওয়ার ভয়ে সাধারণ যে ভালো শিক্ষকদের ওপর আক্রমণ চালাচ্ছে, আক্রমণাত্মক আচরণ করছে এবং ভয়ভীতি, হুমকি প্রদর্শন সহ নানান ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এইখানে আমরা বদলি প্রক্রিয়া নিয়ে কয়েকটি কথা না বললেই নয়। যারা বাড়ির কাছে চাকরি করছে, অসংখ্য স্কুল, কলেজ এবং মাদ্রাসা রয়েছে যেখানে ৭৫% শিক্ষক কিন্তু বাড়ির কাছে চাকরি করছে এবং এই ৭৫% শিক্ষক বাড়ির কাছে চাকরি করার কারণে তাদের অনেকেরই কিন্তু সার্টিফিকেটে ঘাপলা, জাল, জুয়াচুরি, ভুয়া সার্টিফিকেট, ভুয়া নিয়োগ, ভুয়া বিভিন্ন কাগজপত্র, অনিয়ম সহ নানা ধরনের কারচুপি রয়েছে। তার প্রমাণ হিসেবে অনেকগুলোই জাহির করা যেতে পারে, কিন্তু শত্রুতার ভয়ে সেটি বললাম না। সেটি যাদের দায়িত্ব তাদের কাছে কোটি কোটি টাকার বান্ডিল পৌঁছে গেলে আমাদের শিক্ষকদের না হবে আন্দোলন সফল, না পাবো উৎসব ভাতা, না পাবো বদলি, না হবে জাতীয়করণ, না কোনোদিন ধরা হবে জাল সনদধারী ভুয়া শিক্ষক। ধীরে ধীরে জাতি তলিয়ে যাবে অন্ধকারে, নিমজ্জিত হবে জাতির শিক্ষা ব্যবস্থা। জাল সনদধারী ভুয়া শিক্ষকের কারণে নীতি, নৈতিকতা, শৃঙ্খলা বিবর্জিত একটি নতুন প্রজন্ম অলরেডি গড়ে উঠেছে, যাদের কার্যকলাপ কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক গ্রহণ থেকে শুরু করে উশৃঙ্খলতা, আক্রমণাত্মক, খুন খারাপি, মারামারি, কাটাকাটির মধ্যে লিপ্ত। এর পেছনে রয়েছে শিক্ষা ক্ষেত্রে এই ধরনের শিক্ষকদের অবদান এবং এটার পেছনে এই সমস্ত কিছু ধামাচাপা দিচ্ছে কোটি 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 টাকা। বড় কর্তা ব্যক্তিরা কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্নাভিলাষে, উচ্চাভিলাষে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস স্তূপের নিচে তলানিতে ফেলে দিয়ে সেটাকে পদদলিত করে নিজেদের প্রাসাদ, দেশের বাইরে বাড়ি গাড়ি শৌকতে লিপ্ত হচ্ছে। দেশের মধ্যে অসংখ্য কোটিপতির সন্ধান হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত, এমনকি পিয়নের বাড়িও বা পিয়নের নামেও নাকি ১০০ কোটি টাকা আছে, এইরকম নিউজ খবরের কাগজে প্রকাশ হয়েছে। এখন আমরা যেটা বলেছিলাম যে বদলি প্রক্রিয়া, এটাকে মাউসি ডিজি মহোদয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী অতি জটিল প্রক্রিয়া বলেন। সেই জটিল প্রক্রিয়াকে অতি সহজ করে বললাম যে বাড়ির কাছে যে ৭৫% শিক্ষক দিনের পর দিন চাকরি করছে, তারা ২০-৩০ বছর চাকরি করছে, ১০-১৫-২০ বছর চাকরি করছে, তো তাদেরকে একটু ট্রায়ালে বাইরে দেন না ৫ বছরের জন্য। ৫-১০ বছরে একটু বাড়ির কাছ থেকে ২০-৩০ কিলোমিটার দূরে অথবা ৫০ কিলোমিটার দূরে তারা কিছুদিন চাকরি করুক, তারপর না হয় আবার তাকে নিজের বাড়ির পাশের আঙ্গিনাতে নিয়ে আসবেন। কিন্তু আমাদের এই কথাটাকে অত্যন্ত জটিল বলে ওনারা কথাটিকে এড়িয়ে চলে গেলেন। আমি এটা বলেছিলাম এই কারণে যে যারা অনেক দূরে খাগড়াছড়ি, নাইক্ষ্যংছড়ি, রাঙ্গামাটি, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, হাতিয়া, সন্দ্বীপ, বান্দরবান পার্বত্য, চট্টগ্রাম থেকে শুরু করে অত্যন্ত
প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য ইয়াং ছেলে এবং মেয়ে শিক্ষক এবং শিক্ষিকা চাকরি করছেন, যারা একেবারেই নিঃস্ব অসহায় অবস্থায় তাদের পরিণতি হয়ে গেছে বেতনের সামান্য টাকায় খাওয়া থাকা এবং জীবন যাপন করা অসম্ভব হয়ে গেছে। এই মানবেতর জীবন যাপন করা শিক্ষকদেরকে অন্তত একটু কাছে আসার সুযোগ দেওয়া উচিত। আর সর্বোপরি দেশের সমস্ত নাগরিককে সমান অধিকার দেওয়ার কথা বলা হলে যদি বলা হয় সরকারি বেসরকারি, আমি বললাম বেসরকারিতে এই সম অধিকার নিশ্চিত করুন। বদলি প্রক্রিয়ার মাধ্যমে বাড়ির পাশে থাকা ৭৫ ভাগ এই শিক্ষকগুলোকে বাড়ি থেকে ৩০-৪০-৫০ কিলোমিটার দূরে বদলি করে দেন এবং আবার বাইরে থেকে অন্য শিক্ষককে সেইখানে নিয়ে আসেন। জাস্ট রিপ্লেসমেন্ট করেন না কেন? একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সমূলে আর এক শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে দেন, সিন্ডিকেটটাকে ভেঙে দেন, তাহলেই দেখবেন খেল খতম, পয়সা হজম। আমাদের এই গ্রাম অঞ্চলে ৬৮,০০০ গ্রাম বাংলায় গ্রাম্য মাতব্বর মোরল পলিটিক্স, ভিলেজ পলিটিক্স এতটাই নোংরা যে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানকে দাড়ি পাল্লায় তুলে বিক্রি করে খেয়ে নেওয়া, কটকটি কিংবা গুড়ের খাজা কিনে খেয়ে নেওয়া এমন কিছু কঠিন বিষয় নয়। আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবৈধ সিন্ডিকেট এবং বিভিন্ন যৌন কেলেঙ্কারি থেকে শুরু করে উশৃঙ্খল আচরণ এবং কোনো একটি শিক্ষককে টার্গেট করে বিভিন্ন অজুহাত দিয়ে তার উপর বিভিন্ন ধরনের আক্রমণ চালানো, ষড়যন্ত্র, বিভিন্ন প্রকার অন্যায়, অবিচার, লুটপাট, দুর্নীতি, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক নৈরাজ্য এবং অর্থ আত্মসাতের কেলেঙ্কারি সহ নানাবিধ বিষয়। এখন এইগুলোকে যদি মাউসি ডিজি মহোদয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী বলেন জটিলতার এখানে কোনো কিছু নাই, একটি ধারাপাত পড়া, ২ × ২ = ৪ প্রাইমারি ছাত্র বলতে পারবেন যে এই ৭৫ ভাগ শিক্ষককে যদি বাবা বদলে করে ৪০-৫০ কিলোমিটার দূরে পাঠিয়ে দেওয়া হয়, আবার ওখান থেকে শিক্ষকদেরকে এইখানে পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার, এখানকার জিনিস ওখানে, এখানকার জিনিস ওখানে, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ওই শিক্ষা প্রতিষ্ঠানে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এই শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে কিন্তু সমস্যার সমাধান পানির মতো সহজ, জলবৎ তরলং। আর বলছেন যারা দূর দূরান্তে চাকরি করছে তাদেরকে তো অবশ্যই সুযোগ দিতে হবে, কেননা তারাই শুধু দূরে চাকরি করবে সামান্য বেতনে, অনাহারে অর্ধাহারে খেয়ে না খেয়ে ওই দূরে যে সারা জীবন যৌবন নষ্ট করে তারাই বলির পাঠা হবে, এটা তো হতে পারে না। অনেক মহিলা শিক্ষিকা আছেন, নারী শিক্ষিকা আছেন যাদের জীবন প্রাণ ওষ্ঠাগত, তারা যে কি ধরনের ভাবে নির্যাতিত হচ্ছেন এবং তাদের কষ্টটা আমরা জানি। অনেক পুরুষ শিক্ষকেরও অবস্থা ত্রাহি ত্রাহি, জীবন যেন যায়। বেকারত্বের এই দেশে যেখানে কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি নাই, উচ্চাভিলাষী এলিভেটরে উঠে আকাশের চাঁদ দেখা ছাড়া যেখানে কিছুই করার নাই, যেই দেশে কর্মসংস্থান নাই, হাজার হাজার বেকার যুবকের হাহাকার আর আত্মচিৎকারে যে দেশের আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত হয়, সেই দেশে শিক্ষকরা একান্ত বাধ্য হয়ে নিরুপায় হয়ে এই শিক্ষকতা পেশায় এসে দূর দূরান্তে চাকরি করে নিজের জীবন যৌবন সব কিছুকে নষ্ট ধ্বংস করে আজকে বড়ই কষ্টে চোখের পানি ফেলতে ফেলতে বারবার বদলির কথা বলছে। আর যখনই সেই বদলির কথা হচ্ছে তখনই বলছেন জটিল কঠিন। আহা, এই জন্যই কি বাংলার স্বাধীনতা? এই জন্যই কি আমরা স্বপ্ন দেখেছিলাম লাল টকটকে সূর্য উঠবে, চারিদিক আলোকিত হবে, অন্ধকার বিদূরিত করে এই বাংলার প্রতিটি মানুষের মুখে হাসি ফুটবে? কিন্তু এত অশ্রু সজল চোখে চারিদিকে আহাজারি, অভাব, অনটন,
নিপীড়ন, দারিদ্র, কর্মসংস্থানের অভাব, বেকারত্ব, আর বেকার যুবকের আত্মচিৎকার, আর কষ্টে ধ্বনিত প্রতিধ্বনিত বাংলার আকাশে সেই লাল টকটকে সূর্য লজ্জিত হয়ে অস্তমিত হয়ে যায় আবার সন্ধ্যায়। জানি না গোধূলি লগ্নে সেদিন, জানি না গোধূলি লগ্নে হয়তো সেই ধুলাই ধূসরিত প্রকৃতি কি বলতে চাই। তবে আমি বলতে চাই, সবার জন্য সম অধিকার নিশ্চিত করুন। এই বাংলাদেশের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দূর দূরান্তে চাকরি করছে তাদের জন্য একটা ব্যবস্থা নেন। তারা যেন সবাই নিজ নিজ উপজেলায় নিজ নিজ গ্রামে এসে চাকরি করতে পারে। আর যারা বাড়ির কাছে চাকরি করে, আজ এই ৭৫% শিক্ষক, অর্থাৎ যে সমস্ত শিক্ষকের চাকরি একই প্রতিষ্ঠানে 10 বছর 15 বছর হয়ে গেছে, তাদেরকে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বদলি করে পাঠিয়ে দেন আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে। আর যে শিক্ষকগুলো নতুন যুবক, যে শিক্ষক শিক্ষিকারা অল্প বয়সে নতুন চাকরি পেয়েছেন, তাদেরকে এত দূর দূরান্তে পাঠিয়ে দিয়েন না। তাদের স্বপ্ন আশা আছে, তাদেরকে একটু এগিয়ে আসতে দেন। আমি বলবো না যে কাউকেই দূর দূরান্তে পাঠিয়ে তার জীবন যৌবন নষ্ট করে দেন, বরং আমি এটাই বলবো যে প্রত্যেকটা শিক্ষককে একটা রেঞ্জের মধ্যে রাখেন, এবং এই রেঞ্জের মধ্যে রাখার জন্য শিক্ষকদের 40-50 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ নির্ধারণ করুন। আর যদি মনে করেন যে হ্যাঁ দূর দূরান্তে চাকরি করতে কেউ যাবে না, যদি বলেন সেন্ট মার্টিন, হাটিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, খাগড়াছড়ি, বান্দরবান, নাইখংছড়ি, চিটাগাং, হিল ট্র্যাক্স থেকে শুরু করে দুর্গম পার্বত্য থেকে শুরু করে দুর্গম অঞ্চলে যে সমস্ত অনেক শিক্ষক যাবে না, তাহলে কেন যাবে না? সরকারের হাজার হাজার কোটি টাকা দিয়ে উন্নয়ন প্রকল্প করছেন, আকাশের চাঁদ গণনার জন্য এত দূরবীন মাইক্রোফোন তৈরি করছেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চাঁদের এপার থেকে ওপার দেখছেন। কেন ওই সমস্ত শিক্ষক যারা দূরে চাকরি করবে তাদেরকে একটি বিশেষ ভাতা অনুযায়ী তাদেরকে 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা বেতন দেন। যারা হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, সেন্ট মার্টিন, নাইখংছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে দূরে দূরে দুর্গম অঞ্চলে চাকরি করবে, তাদের বেতন 2 লক্ষ টাকা করে দেন। যারা 2 লক্ষ টাকায় বেতন করতেই চাকরি করতে ইচ্ছুক, তারা ওই দূর দূরান্তে যে চাকরি করবে। কিন্তু যারা টাকার চিন্তা করে না, নিজের জীবন যৌবনের চিন্তা করে, তাদেরকে অবশ্যই বদলে হয়ে বাড়ির কাছে আসার ব্যবস্থা করতে হবে। সর্বোপরি আমি আমার আলোচনায় আবারও ফিরে যাব, কিন্তু তার আগে বলবো, বাড়ির পাশে 10, 15, 20 বছর ধরে এক টানা এই দেশের 75% এমপিওভুক্ত শিক্ষক চাকরি করে যাচ্ছেন আরামে আয়েসে। তাদের কূটনীতি, রাজনীতি, ষড়যন্ত্র, লুট পাট, দুর্নীতি, সন্ত্রাস, গুন্ডামি, মাস্তানি আর গ্রাম্য ভিলেজ পলিটিক্স, মাতব্বরি, নানা ধরনের অনিয়ম, জাল সার্টিফিকেট থেকে শুরু করে এহেন কোনো কর্মকাণ্ড নাই যে তারা করছে না। এইদেরকে বদলি করুন, বদলি করে 30, 40, 50 কিলোমিটার দূরে পাঠিয়ে দেন। এইভাবে প্রত্যেককে বদলি করুন, আর এই বদলি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এই শিক্ষকদেরকে এবং শিক্ষার পরিবেশকে রক্ষা করুন। আমি 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের কথা বলতে যে অনেক কথাই বলে ফেললাম, আর এই কথাগুলো না বললেও নয়, কেননা 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের জন্য অনেক শিক্ষক বেনেদ্র রজনী অনেক চিন্তা ভাবনা করছেন। হয়তো এবার তাদের দুর্ভাগ্যের রাতগুলো কেটে যাবে, হয়তো প্রভাত সূর্য এবার উদিত হবে নতুন করে, রাঙা প্রভাতে আলোয় ফুলের সজ্জা, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যে পাকা জামের মধুর রসে রঙিন করবে মুখ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দালালরা ভিড়ে গেছে, শত শত কোটি টাকার লেনদেন এবং দুর্নীতি, লুটপাট, ঘুষ, নৈরাজ্য, জাল সার্টিফিকেট, অনিয়ম, এই বিভিন্ন কারণে আসলে শিক্ষকদের 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হয়তো কিছুই হবে না। হতাশা, ব্যর্থতা, আর শিক্ষকেরা খালি বলবে হায় আমাদের সকল আশা নিরাশায় পরিণত হলো। কিন্তু কেন? এর মূল কারণ জাল সনদদারি, ভুয়া শিক্ষক, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকদেরকে এক একজনকে এক একটি গোয়েন্দা হতে হবে।
ডিটেকটিভ ব্রাঞ্চ হতে হবে, সিবিআই হতে হবে, কেজিবি হতে হবে, সিআইএ হতে হবে। আসুন সবার আমরা আমল নামা জোগাড় করি, প্রত্যেকের আমল নামা জোগাড় করুন, সে আমল নামা হাতে রাখেন। সময় লাগবে রোজ কিয়ামতের দিনে, সেই রোজ কিয়ামতের দিনে আমল নামা খুলে সবকিছু দেখাতে পারবেন। নিজের আমল নামার চাইতে ওদের আমল নামার দিকে এখন বেশি নজর দেন, দেখবেন পেয়ে যাবেন খুলজা সেম সেম আলী বাবা 40 চোরের সেই দরজা, যেখানে রতন ভান্ডার লুকিয়ে রেখেছে 40 ডাকাতে। আমি আরেকটি কথা বলতে চাই, আমি আরেকটি অনুরোধ করতে চাই, আমি আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই। হয়তো বলছেন আপনি এত কিছু জানলেন কি করে? আপনার তো জানার কথা নয় ভাইরে। হত দরিদ্র, দারিদ্রের কষাঘাতে জর্জরিত, দুঃখ কষ্ট ম্লান মুখে, দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? লড়াই যাদের রক্তে মেশা, তাদের আবার যুদ্ধ কিসের? আমরা হতাশায় কখনো অন্ধকার দেখি না, দেখি আলোর ছিটে রৌদ্র উঠেছে, দেখি আকাশে গনগনে সূর্যের তাপ, আবার আমাকে উত্তপ্ত করে, আবার আমাকে আশাবাদী করে, আবার আমাকে এগিয়ে দেয় আমার সামনের দিকে নতুন এক সম্ভাবনার পাশে। তাই আমি অনেক কিছু দেখে ফেলেছি। আমি বলি, আমার পরিচয়টা হয়তো আপনারা অনেকে জানেন না। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে, ইংরেজি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স পাশ করার পরে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার ললিতনগর স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির একজন প্রভাষক। আমার কলেজের বাংলার শিক্ষক, উনি বাংলা বিষয়ে প্রভাষক থেকে টাকা পয়সা, ঘুষ দুর্নীতি এবং নানা প্রকারের লবিং গ্রুপিং এবং রাজনীতির মাধ্যমে সহকারী অধ্যাপক ইংরেজি হয়ে গেছেন। আপনারা কেউ কোনোদিন দেখলেন বাংলা শিক্ষক ইংরেজি শিক্ষক বানানো? আমি জানি স্থূল বুদ্ধির শিক্ষকদের মাথায় এটা ঢুকবে না, বলবে যে হতে পারে আবার জয়েন করে। জি না, আবার জয়েন করেনি, একবারই জয়েন করেছে 1995 সালে। তারপরে 95 থেকে 2005 সালে তিনি সহকারী অধ্যাপক ইংরেজি হলেন। 8 বছর পরিপূর্ণ হলে বাংলার প্রভাষক, বাংলারই সহকারী অধ্যাপক হয়, কিন্তু তিনি বাংলার সহকারী অধ্যাপক না হয়ে গেলেন ইংরেজির সহকারী অধ্যাপক। এর কারণ হচ্ছে রেশিও প্রথায় তাকে তো হবে না, রেশিও প্রথায় তিনি সহকারী অধ্যাপক হতে পারছেন না। তাই তিনি একটা কৌশল করলেন, তিনি কাগজপত্র এটা সেটা সব পাল্টে ফেললেন, এবং পাল্টে ফেলে এত জটিল প্রক্রিয়া আসলে আমার মতো সোজা সরল লোকের পক্ষে এত বর্ণনা সম্ভব নয়। তবে আমি এটি বলবো, 1995 সালে বাংলায় প্রভাষক হওয়ার পরে উনি কি কারণে যেন বাংলার সনদপত্র সমস্যা কি জাল সার্টিফিকেট কি 2005 সালে তিনি সহকারী অধ্যাপক ইংরেজি হয়ে গেলেন ডাইরেক্ট। এবং এমপিও সিটে 2005 সাল থেকে আজ 2023 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় তিনি সহকারী অধ্যাপক ইংরেজি পদে বেতন তুলছেন। কিন্তু তিনি বাংলার শিক্ষক। কলেজে কি করেন? তিনি বাংলা পড়ান, কলেজের হাজিরা খাতায় তিনি বাংলা শিক্ষককে সই করেন, কলেজে তিনি স্টাফ প্যাটার্নে বাংলার শিক্ষক, কলেজের সমস্ত জায়গায় তার পরিচিতি বাংলা শিক্ষক হিসাবে। অথচ তিনি এমপিও সিটে সহকারী অধ্যাপক ইংরেজি, তিনি বেতন তুলছেন সহকারী অধ্যাপক পদে। তিনি সহকারী অধ্যাপক ইংরেজি পদে বেতন তুলতে তুলতে ইনক্রিমেন্ট পাচ্ছেন, ওনার সুযোগ সুবিধা সবকিছু বেশি। কিন্তু দুঃখের কথা, আমি আসল ইংরেজির প্রভাষক। আমার এই 22 বছরে আমি না হলাম সহকারী অধ্যাপক, না হলাম সিনিয়র লেকচারার, আমি ইংরেজির প্রভাষক হয়ে থেকে গেছি। কারণ ঘুষ দেওয়ার মতো টাকা আমার পকেটে নাই, আমার এত রাজনৈতিক তদবির নাই, অত নেতা এমপি মন্ত্রী, এই অমুক থানা সভাপতি, জেলা সভাপতি, মহানগর অমুক সভাপতি, অমুক এমপি, অমুক
মাউসির অমক কর্মকর্তা, এগুলো আমার কিছুই নাই। আমি ঘুষও দিতে পারি না, আমি কাউকে ধরতেও পারি না। বড়ই আমি ক্ষুধার্ত, অসহায়, গরিব, দারিদ্র্যের নির্মম কষাঘাতে একটা ছোট লোক, ছোট খাটো, এতটুকু একটা ছোট মনের এক সাদা সরল এক 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 কামলা খাটা গরিব শিক্ষক। আমি কোথায় পাবো টাকা ঘুষ দেব? আর কেনই বা দিব? আমি তো আসলে ইংরেজির শিক্ষক, একমাত্র ইংরেজির শিক্ষক হিসাবে দীর্ঘ 22 বছর চাকরি করলে আপনারা জানেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তাকে কিন্তু অন্তত সিনিয়র লেকচারার বা জ্যেষ্ঠ প্রভাষক পদ দেওয়া হয়, কিন্তু আমাকে দেওয়া হয়নি। কেননা ওটা নিয়েছেন স্থানীয় শিক্ষকরা একজোট, প্রিন্সিপাল একজোট, ম্যানেজিং কমিটি একজোট, স্থানীয় মেম্বার, মাতবর, সন্ত্রাসী সবাই একজোট। না, আমরা ওকেই দিব, ওই হবে আমাদের ইংরেজি সহকারী অধ্যাপক। বাবা, উনি তো ইংরেজিতে পড়াশোনা করেননি, উনি ইংরেজিতে অনার্স করেননি, ইংরেজিতে মাস্টার্স করেননি, তিনি ইংরেজিতে যোগদান করেননি, তিনি ইংরেজিতে নিয়োগ নেননি, তিনি ইংরেজিতে কোনোদিন তার এমপিও হয়নি, তিনি ইংরেজিতে কোনোদিন 8 বছর কেন একদিনও চাকরি করেননি, তিনি কোনোদিন ইংরেজির ক্লাস নেননি। তার কলেজে হাজিরা খাতায় বাংলা, তার স্টাফ প্যাটার্ন বাংলা, তিনি ক্লাস নেন বাংলা। আর এমপিও সেটি তিনি সহকারী অধ্যাপক ইংরেজি হয়ে আজকে কত 95, এই 2005, এদিকে হলো 5 আর এদিকে হলো আপনার 23, 18 বছর ধরে তিনি সহকারী অধ্যাপক ইংরেজি পদে দিব্যি বেতন তুলে যাচ্ছেন, ইনক্রিমেন্ট বাড়ছে, বেতন বাড়ছে, রাজার হালে বহাল তবিয়তে। কেননা তার হাতে তো সব। তিনি কি চাইবেন জাতীয়করণ হোক, বদলি হোক? তিনি কি চাইবেন শিক্ষকদের কোনো অধিকার পূরণ হোক? কেননা ধরা পড়ে যাবেন। আসলে বলে ফেললাম, যদিও অসংখ্য শত্রু চারিদিকে পরিবেষ্টিত, স্থানীয় শিক্ষক আর স্থানীয় সন্ত্রাসী বাহিনী, গ্রামের টাউট, মেম্বার, মাতব্বর আর রাজনীতিবিদদের, সন্ত্রাসীদের দৌরাত্ম চারিদিকে। কিন্তু আমার আবার ভয় লাগে না, আমি আবার ভয় করি না। আমি মনে করি আমার বিদ্রোহী বাংলাদেশের জাতীয় কবি, আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সেই বলবীর চির উন্নত মমশির শির নেহারি, আমার এই নত শির ওই শিকর হেমাদ্রির বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য ঘো তারা ছাড়ি ভুলুক দুলুক গোলক ভেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর। আমি একজন বীর, আমি ভয় করি না সন্ত্রাসী, রাজনীতিবিদ, গুন্ডা, মাস্তান, মাতবর, ভিলেজ পলিটিক্স, স্থানীয় শিক্ষকদের ষড়যন্ত্র আর গ্রাম্য টাউট বাটপার পলিটিক্স এবং টাউট লোকদের মিথ্যা ষড়যন্ত্র এবং কুটিল রাজনীতি। আমি এর মধ্যে লড়াই করি। আমি যে শিক্ষক, আমার তো পকেটে কলম আছে, আর্মির থাকে রাইফেল, থাকে মোর্টার, থাকে লাঞ্চার, থাকে রকেট লঞ্চার, আরো কত কি এটা সেটা, কামান, গোলা বারুদ। আমার আছে একটা কলম, দ্য পেন ইজ মাইটার দেন দ্য সোর্ড। আমার কলমের এই লেখা একদিন মহাযুদ্ধের মতো মহাযুদ্ধ থামাবে। আমি যুদ্ধ করি না, আমি শান্তি স্থাপন করি। মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ সব থেমে যাবে কলমের আঘাতে, কলমের খোঁচায়, কবিতায়, কাব্যে, কথায়, ভাষায়। যুদ্ধ থামবে, শান্তি স্থাপন হবে পৃথিবীর বুকে। আবার নতুন করে কুয়াশা পড়বে, ফুল ফুটবে, পাখি গান গাইবে, ধূসর মরুভূমিতে সবুজ গাছপালা গর্জে উঠবে, বনাঞ্চলে অসংখ্য পাখির গানে গানে মুখরিত হবে, ফুল ফল ফসলে চারিদিক ভরে যাবে। আবার প্রাচুর্য সোমবারে মানুষের সুখ আনন্দে উদ্ভাসিত হবে পৃথিবী। আমি এই আশা দেখি, এই স্বপ্ন দেখি। যাও, কবিতার দিকে চলে যাচ্ছিলাম। আমি যেটা বলছিলাম, এভাবেই দুর্নীতি, এইভাবেই লুটপাট, এভাবেই জাল সার্টিফিকেট, এইভাবেই জাল সনদদারীদের দৌরাত্ম, এভাবেই বিরাট একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা শিক্ষকদের জাতীয়করণ হতে দিতে চায় না, যারা শিক্ষকদের 100% বোনাস দিতে চায় না, যারা মাত্র 6%, যেখানে 6% টাকা বেতন থেকে কাটলেই সমস্ত সুযোগ সুবিধা, অবসর কল্যাণ পাওয়া যায়, সেখানে অতিরিক্ত 4% টাকা কেটে নিয়ে সেই টাকা যারা লুটে পুটে চেটে খেয়ে ফেলছে, আর সেই হাজার হাজার কোটি টাকার
ভাগ ভাগ বাটোয়ারা হচ্ছে। কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন চাপরাশি থেকে শুরু করে উমেদার ঝাড়ুদার মেথর সুইপার থেকে শুরু করে কেরানি অফিসার থেকে শুরু করে শিক্ষক নেতা নামধারী কলঙ্কিত ব্যক্তি থেকে শুরু করে আরো এজেন্ট দালাল চারিদিকে ছড়ানো অসংখ্য সে দালাল চামচা শিক্ষকেরা তারা কিন্তু এই অতিরিক্ত 4% কাটা টাকা লুটপাট করে খাচ্ছে। সেই সাথে তাদের আরো অবৈধ টাকা এদিক ওদিক থেকে অনেক টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যখন চলে যাচ্ছে পকেটে, তখন আপনার ক্ষুধার্ত পেটের দিকে কি তারা তাকাবে? আপনার মলিন পোশাক, আপনার অশ্রু সজল নয়নের দিকে কি তারা তাকাবে? আপনি ক্ষুধায় কাতর কণ্ঠ ক্ষীণ, আপনার চোখে অশ্রু সজল, আপনি চান বদলি, আপনাকে বদলি দিবে না। আপনি চান উৎসব বোনাস, আপনাকে উৎসব বোনাস দেবে না। আপনি চান জাতীয়করণ, আপনাকে জাতীয়করণ দিবে না। আপনারা কিছুই পাবেন না মহোদয়গণ। আগামী 5ই অক্টোবর শিক্ষক দিবস আপনারা কিছুই পাবেন না মহোদয়, যতদিন না এই দালালদের, এই সিন্ডিকেটদের আপনারা এদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে পারবেন, যতদিন না আপনারা গোয়েন্দা হতে পারবেন, সিবিআই সিআইএ আপনারা যতদিন ডিটেকটিভ হতে পারবেন, যতদিন না আপনারা এদের সমস্ত গোপন তথ্য আমল নামাগুলো হাতে নিতে পারবেন, যতদিন না তীব্র প্রতিবাদে আপনারা হুঙ্কার দিতে পারবেন, যতদিন না বজ্র কণ্ঠে আপনারা সমবেত হয়ে একত্রিতভাবে সমস্বরে বলতে পারবেন নিজের অধিকার আদায়ের জন্য, যতদিন না সিংহের মতো উঠতে পারবেন, যতদিন না বলিষ্ঠ কণ্ঠে আপনারা নিজের অধিকার আদায়ের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ থাকবেন। কারো ডাকে, কারো আমন্ত্রণে আন্দোলন বন্ধ করবেন না, কারো আশ্বাসবাণীতে আন্দোলন বন্ধ করবেন না। যতক্ষণ না ঘোষণা প্রজ্ঞাপন জারি হবে ততক্ষণ আন্দোলন চলবে, যতক্ষণ না অধিকার আদায় হবে ততক্ষণ আন্দোলন চলবে। যেদিন অধিকার আদায় হবে, যেদিন জাতীয়করণ এবং যেদিন প্রত্যেকটা শিক্ষকের চাকরি জাতীয়করণ করা হবে, সেদিনই শিক্ষকদের সত্যিকার আন্দোলন সফল হবে। আর এইবার যদি আন্দোলন করেন তাহলে সেই দৃঢ় মনোবল নিয়ে সিংহের মতো লড়াই করেই নিজের অধিকার আদায় করতে হবে আপনাদের। সবাইকে ধন্যবাদ জানাই, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।